বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? অনেক দিন হলো তোমাদের সাথে আমাদের কোনো যোগাযোগ নেই, কিন্তু যাক, সারা বিশ্ব আজ কোভিড-19 মহামারীতে আক্রান্ত। কিন্তু দেখো, অন্যান্য প্রতিষ্ঠানগুলা খুলে দিয়েছে, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানই শুধু বন্ধ আছে। কিন্তু বন্ধ থাকা সত্ত্বেও আজকে প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে বড় শহর পর্যন্ত সব জায়গাতেই এই অনলাইনে ক্লাস শুরু হয়ে গেছে। শুধু আমাদের এই কলেজগুলোতেই বাকি ছিল। বাংলাদেশ সরকার সুন্দর একটা উদ্যোগ নিয়েছে যে ডিজিটাল পদ্ধতিতে ক্লাস নেওয়া, অর্থাৎ অনলাইনে ক্লাস নেওয়া। গত মাস থেকে এই ক্লাসটা নেওয়া শুরু হয়েছে। কিন্তু দেখো, তোমাদের সেশন ছিল কত থেকে? 1 জুলাই থেকে। কিন্তু যাক, এই 3-4 মাস গেলেও এখন আমরা তোমাদের এই অনলাইনে ক্লাস নিয়ে সবগুলা মোটামুটি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব, সিলেবাস কমপ্লিট করার চেষ্টা করব। এখন জানি না সরাসরি তোমাদের কবে এই ক্লাসরুমে বসে ক্লাস নিতে পারবো, শুধু একমাত্র মহান আল্লাহই জানে। তো যাক, সেসব কথা এখন আমরা আসি পড়ার মধ্যে। দেখো, আমি তোমাদের পড়াবো হচ্ছে প্রাণীবিজ্ঞান। দেখো, জীববিজ্ঞান। তোমরা 9-10-এ পড়ে এসেছো যে জীববিজ্ঞান, বায়োলজি। আমি তোমাদের পরিচয়টা দিয়ে নিই যে আমি মোসাম্মদ নাজমা পারভিন, প্রভাষক, জীববিজ্ঞান, সহিউদ্দিন ডিগ্রি কলেজ, মেহেরপুর। বায়োলজি অর্থাৎ জীববিজ্ঞান। দেখো, জীববিজ্ঞানের 2টা শাখা, একটা হলো উদ্ভিদ বিজ্ঞান, তাহলে এই জীববিজ্ঞানের 2টা শাখা, একটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান আর আরেকটা হচ্ছে প্রাণীবিজ্ঞান। আমি তোমাদের পড়াবো প্রাণীবিজ্ঞান। তাহলে দেখো, অর্থাৎ জুলজি। জুলজি। তাহলে দেখো যে প্রাণীবিজ্ঞান জুলজি, অর্থাৎ জুন মানে হচ্ছে কি প্রাণী, আর লজি লজি থেকে লগস মানে হচ্ছে কি জ্ঞান। তাহলে প্রাণী সম্পর্কে জ্ঞান। দেখো, প্রাণীবিজ্ঞান তোমরা পড়ে এসেছো, কিছুটা ধারণা তোমাদের আছে, কিন্তু আমি তোমাদের প্রথম ক্লাসেই এই প্রাণীবিজ্ঞান সম্পর্কে কিছুটা ধারণা দিতে চাই। যেটা হচ্ছে, যেমন প্রাণীবিজ্ঞান, যখন আমরা যে টপিকটা পড়ব সেই টপিকটা কাকে বলে বা সেই টপিকটা সম্পর্কে কি ধারণা পাওয়া যায় সেটা আমাদের আগে জানা দরকার। দেখো, প্রাণীবিজ্ঞান, তাহলে প্রাণীবিজ্ঞান কাকে বলে, তাহলে এটা আমাদের আগে জানার দরকার যে প্রাণীবিজ্ঞান কাকে বলে। তাহলে জীববিজ্ঞানের যে শাখায় প্রাণী সম্পর্কে, অর্থাৎ প্রাণীদের দৈহিক গঠন, আচার আচরণ, উৎপত্তি, বিবর্তন, সংরক্ষণ, জৈবিক কার্যাবলী সব কিছু আলোচনা করা হয়, সেটাই হচ্ছে কি প্রাণীবিজ্ঞান। তাহলে দেখো, দৈহিক গঠন। দৈহিক গঠন, প্রাণী তো বিভিন্ন ধরনের প্রাণী আছে, যে গরু, ছাগল, হাঁস, মুরগি, পাখি, ছোট ক্ষুদ্র প্রাণী থেকে শুরু করে বৃহত্তর প্রাণী নীল তিমি পর্যন্ত। তাহলে প্রত্যেকটারই কিন্তু দৈহিক গঠন আলাদা, এক একটা প্রাণীর দৈহিক গঠন এক এক রকম। তাহলে এটা গেল আচার আচরণ। দেখো, প্রত্যেকটা প্রাণীরই আচার আচরণ আলাদা। তাহলে এই সব জিনিসগুলা, তাদের প্রজনন, সবগুলো আমরা কিসে জানতে পারবো? এই প্রাণীবিজ্ঞানের মাধ্যমে। তাহলে যখন আমরা মনে করো এই প্রাণীবিজ্ঞান পড়তে শুরু করছি, তখন আমরা তো একটা প্রাণী, তাই না? সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আশরাফুল মাখলুকাত। তাহলে এই শ্রেষ্ঠ জীব, তাহলে এই প্রাণী সম্পর্কে জানতে গেলে এই প্রাণীবিজ্ঞানে আমাকে নিজেকে, অর্থাৎ এই প্রাণীবিজ্ঞানকে আপন করে নিতে হবে, তবেই কিন্তু এর সমস্ত কিছু আমাদের জানা খুব সহজ হবে। আর তোমাদেরকে আমি যতটুকু পারি ততটুকু খুব সুন্দর করে সহজভাবে সাবলীল ভাষায় বুঝিয়ে দেব, তোমাদের কোনো সমস্যা হবে না আশা করি।
তাহলে দেখো যে তাহলে প্রাণীবিজ্ঞান কি এটা নিশ্চয় বুঝতে পারছো। তারপরে এবার আমি পড়াবো হচ্ছে কি, আমাদের পড়ার আলোচ্য বিষয় হলো প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। তাহলে দেখো যে প্রাণীর বিভিন্নতা, অ্যানিম্যাল ডাইভার্সিটি অ্যান্ড ক্লাসিফিকেশন। তো দেখো বিভিন্ন ধরনের এই পৃথিবীতে প্রায় 15 লক্ষ প্রাণী শনাক্ত করা হয়েছে। তাহলে দেখো প্রত্যেকটা প্রাণী কিভাবে শনাক্ত করা হয়েছে, কোন কোন এদেরকে পর্বে রাখা হয়েছে, কোনগুলা মেজর পর্বে কোনগুলা মাইনর পর্বে, সেগুলো সবই আমরা জানবো কোথায় থেকে, এই প্রাণীবিজ্ঞানের মাধ্যমে। তাহলে দেখো, তাহলে এবার আমরা জানলাম কি যে প্রাণীবিজ্ঞান কাকে বলে, তাই না? তাহলে এবার আমরা জানি যে প্রাণী কি, এটা নিশ্চয় তোমরা জানো, তারপরেও আমি সামান্য একটু ধারণা দিচ্ছি যে বহুকোষী জীব, অর্থাৎ বহুকোষী জীব যারা ইউক্যারিওটিক এবং সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না, হলোজৈবিক পুষ্টি প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করে এবং প্রত্যক্ষ পরোক্ষভাবে অন্যের উপরে নির্ভরশীল, সেটাই হচ্ছে কি প্রাণী, অর্থাৎ তাকেই বলে প্রাণী। তাহলে প্রাণী হচ্ছে সেই সকল জীব যেমন বহুকোষী, এখন ক্ষুদ্র থেকে শুরু করে এককোষী থেকে বৃহত্তর উদ্ভিদ প্রাণী সবই হচ্ছে কি উচ্চ শ্রেণীর উদ্ভিদ এবং প্রাণী, তারা হচ্ছে কি বহুকোষী। ইউক্যারিওটিক জীব, তাহলে ইউক্যারিওটিক বলতে বোঝায় তাহলে যে সকল জীবদের সুনির্দিষ্ট নিউক্লিয়াস আছে। সুনির্দিষ্ট নিউক্লিয়াস কি? সুনির্দিষ্ট নিউক্লিয়াস হচ্ছে যে যেই নিউক্লিয়াসের নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়ার লাস আছে, তারপরে নিউক্লিওপ্লাজম আছে, তারপরে ক্রোমাটিন জালিকা আছে। তাহলে একটা নিউক্লিয়াসের 4টা অংশ, এই 4টা অংশই যে নিউক্লিয়াসে আছে সেই নিউক্লিয়াসটাই হচ্ছে কি ইউক্যারিওটিক জীবদের মধ্যে আছে, অর্থাৎ সুনির্দিষ্ট। তাহলে এই নিউক্লিয়াসটা যে সকল জীবে আছে সেই জীবটাই হলো কি ইউক্যারিওটিক জীব। আর সালোক সংশ্লেষণ প্রক্রিয়ারা নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না। তাহলে কিভাবে এরা খাদ্য গ্রহণ করে? হলোজৈবিক পুষ্টি প্রক্রিয়ায়। তাহলে এখন আমরা দেখি এই যে হলোজৈবিক, তাহলে দেখো যে হলোজৈবিক পুষ্টি প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করে। তাহলে হলোজৈবিক হচ্ছে কি জটিল জৈব পদার্থ এরা গ্রহণ করে, অর্থাৎ জটিল জৈব খাদ্য গ্রহণ করে থাকে। তাহলে খাদ্য কয় ধরনের সেটা নিশ্চয় তোমরা জানো যে খাদ্য হচ্ছে 6 ধরনের। এক নম্বর হচ্ছে কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট। 2 নম্বর হচ্ছে প্রোটিন। 3 নম্বর হচ্ছে লিপিড। 4 নম্বর হচ্ছে ভিটামিন। 5 নম্বর হচ্ছে খনিজ লবণ। ও 6 নম্বর হলো পানি। তাহলে দেখো শিক্ষার্থীরা যে এই 6টা খাদ্য আমরা কি গ্রহণ করে থাকি, এই 6টার মধ্যে নিচের এই 3টা আমরা সহজভাবে শোষণ করে নিতে পারি, সহজভাবে এটা পরিপাক হয়ে যায়। আর উপরের এই 3টা অর্থাৎ কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, এই 3টা খাদ্য পরিপাক হতে বিভিন্ন একটা প্রক্রিয়া লাগে, একটা প্রসেসের মাধ্যমে এটা পরিপাক হয়। অর্থাৎ এই জটিল খাদ্যগুলা কি হয় সরল খাদ্যে পরিণত হয়, তারপরে সেটা পৌষ্টিকতন্ত্রের মাধ্যমে শোষিত হয়, তারপরে তখন শরীরের কি গ্রহণ উপযোগী হয়। তাহলে গ্রহণ শ্বসনের মাধ্যমে কি হয় শক্তি উৎপন্ন হয়। তাহলে শক্তি যদি আমাদের না থাকে
তাহলে কি কোনো কাজ করা সম্ভব? কোনো কাজ করাই সম্ভব নয়। দেখো আমি এখানে দাঁড়িয়ে তোমাদের কথা বলছি, তাহলে দেখো যে এই কথা বলার জন্য কি এই দাঁড়িয়ে থাকার জন্য একটা শক্তির দরকার। তাহলে এই শক্তিগুলো আসে কোথায় থেকে? এই শক্তিটা আসে কোথায় থেকে? উদ্ভিদ থেকে। তাহলে আমরা অন্যের উপরে নির্ভরশীল, যেমন উদ্ভিদ খেয়ে আমরা বেঁচে আছি, তাহলে কি অন্যের উপর নির্ভরশীল আমরা। প্রাণীর সংজ্ঞাতে আগেই বলা হয়েছে যে এরা প্রত্যক্ষ পরোক্ষভাবে অন্যের উপরে নির্ভরশীল। তাহলে সেই উদ্ভিদ থেকেই আমরা এই শক্তিগুলা পেয়ে থাকি। তাহলে এখন দেখো যে এই কার্বোহাইড্রেট এনজাইম, জি তাহলে দেখো যে কার্বোহাইড্রেট বিভিন্ন এনজাইমের সাহায্যে পরিপাক হয়ে কি উৎপন্ন করে? গ্লুকোজ। প্রোটিন বিভিন্ন এনজাইমের সাহায্যে পরিপাক হয়ে কি উৎপন্ন করে? অ্যামিনো অ্যাসিড। লিপিড বিভিন্ন এনজাইমের সাহায্যে পরিপাক হয়ে উৎপন্ন করে কি? গ্লিসারল ও ফ্যাটি অ্যাসিড। তাহলে এই জিনিসগুলা কি শরীরে শোষিত হয়, শ্বসনের মাধ্যমে সেটা কি হয়? শক্তি উৎপন্ন হয়। এগুলা তোমাদের বিস্তারিত তৃতীয় অধ্যায়ে আছে, সেখানে আমি পড়িয়ে দেবো। তাহলে এইটুকু জানলে যথেষ্ট। তাহলে কঠিন খাদ্যগুলা কি সরল খাদ্যদ্রব্যে পরিণত হয়ে শরীরে শোষণের উপযোগী হচ্ছে। এইভাবে কি খাদ্য আমরা গ্রহণ করছি এবং এখান থেকে শক্তি পেয়ে যাচ্ছি। তাহলে দেখো যে আমি পড়াচ্ছিলাম কোথায়? যে প্রাণী, তাই না? অর্থাৎ খাদ্যের জায়গায় যে দরকার যে বিভিন্ন ধরনের খাদ্য হলো যে পুষ্টি, এটাই পড়াচ্ছিলাম। তাহলে দেখো যে এইভাবে আমরা খাদ্য গ্রহণ করে থাকি। তাহলে দেখো আর অন্যের উপর নির্ভরশীল, সেটা তো দেখছো যে উদ্ভিদ থেকে আমরা খাবার খাচ্ছি, খেয়ে সেখান থেকে শক্তি উৎপন্ন হচ্ছে। তাহলে প্রাণীর সংজ্ঞাটা বা নিশ্চয় শিক্ষার্থীরা বুঝতে পারছো। আমি খুব সুন্দর এবং সহজ ভাবে তোমাদের বুঝিয়ে দেব। এবং আরো আরেকটা কথা আমি বলতে চাচ্ছি যে তোমরা নতুন যখন ভর্তি হয়েছো, তখন নতুন ক্লাস করার তোমাদের সুযোগ হয়নি, তো যাক, এবং ছাত্র শিক্ষকের মধ্যে অনেক দূরত্ব একটা সম্পর্ক হয়েছিল। কিন্তু আজকে এই অনলাইনের ক্লাসের ব্যবস্থা করার মাধ্যমে তোমাদের সাথে আমরা অনেক নিকটবর্তী হতে পেরেছি বা পারছি, বা ভবিষ্যতেও পারবো। কিন্তু যতদিন মনে করো যে এই পরিস্থিতিটা স্বাভাবিক অবস্থায় না আসবে, ততদিন মনে করো আমরা এভাবেই ক্লাস শ্রেণী কার্যক্রম চালিয়ে যাব। তোমরাও ঠিক মতো ক্লাস করবে, দেখবে সব সহজ হয়ে যাবে। আর প্রথম থেকে যদি পড়াশোনা না করো তোমরা, তাহলে কিন্তু পিছিয়ে পড়বে। কারণ ভালো লেখাপড়া করতে হলে বেশি পড়াশোনা করতে হবে, অনেক অনেক পড়তে হবে। তখন পড়াশোনার বিকল্প কিছু নেই। তাহলে এখন আমরা দেখি যে প্রাণী কি সেটা তোমাদেরকে বোঝালাম, প্রাণী বিজ্ঞান কাকে বলে সেটা বুঝিয়ে দিলাম, প্রাণী কি সেটা বুঝিয়ে দিলাম। তো এই সাবজেক্টটা ধরো পড়ার আগে প্রাণী, আমরা তো পড়াবো প্রাণী বিজ্ঞান, তাই প্রাণীর সম্পর্কে কিছু ধারণা তোমাদের আমি আগে থেকে দিয়ে দিচ্ছি। তাহলে দেখো যে এখানে প্রাণীর কিছু অনন্য বৈশিষ্ট্য আছে। দেখো যে অনন্য কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো আমি এক এক করে একটু বুঝিয়ে দিই। যেমন 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তোমার বহুকোষীয় পরভোজী। 1 নম্বর হচ্ছে বহুকোষীয় পরভোজী। 2 নম্বর হচ্ছে চলনে সক্ষম ও পরিবেশে তাৎক্ষণিক সাড়া দেওয়া। চলনে সক্ষম ও পরিবেশে
তাৎক্ষণিক সাড়া দেওয়া। 3 নম্বর হচ্ছে স্থায়ী ও সুনির্দিষ্ট দেহের গঠন। স্থায়ী ও সুনির্দিষ্ট দেহের গঠন। 4 নম্বর হচ্ছে হ্যাঁ 4 নম্বর হচ্ছে স্নায়ুকোষ ও পেশিকোষের কার্যক্রম। পেশিকোষ হ্যাঁ সাড়া দেওয়া ও চলনে সাহায্য করা। উদ্দীপনা ও চলনে সাহায্য করা। 5 নম্বর হতো যৌন প্রজননের মাধ্যমে বংশ বিস্তার করা। প্রজননের মাধ্যমে বংশ বিস্তার করা। 6 নম্বর হচ্ছে জন্ম, তারপরে বৃদ্ধি, প্রজনন ও মৃত্যুর মাধ্যমে ভৌগোলিক বিস্তার। জীবন চক্র সম্পন্ন করা। 7 নম্বর হচ্ছে যে বিভিন্ন পরিবেশে বসবাস করা। বিভিন্ন পরিবেশে বসবাস করা। 8 নম্বর হচ্ছে ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত। প্লাস্টিড নেই। 9 নম্বর হচ্ছে কোষ ঝিল্লি নেই। কোষে কোষ ঝিল্লি নেই। কোষে কোষ প্রাচীর। আর কোষ ঝিল্লি প্রোটিন ও লিপিড দ্বারা গঠিত। আর কোষ ঝিল্লি প্রোটিন ও লিপিড দ্বারা গঠিত। এছাড়া আরো অনেক বৈশিষ্ট্য রয়েছে, যেমন বহুকোষীয় পরভোজী। যেমন উচ্চ শ্রেণীর জীবগুলা হচ্ছে কি বহুকোষী, এক কোষী থেকে শুরু করে অনেকগুলা অর্থাৎ লক্ষ লক্ষ কোষের সমন্বয়ে গঠিত আমাদের এই জীবদেহ। যেমন ছোট্ট একটা জাইগোট থেকে শুরু হয়েছিল
এবং সেটা মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে 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 বৃহত্তর একটা জীবে পরিণত হয়েছে। পরভোজী, এটা বললাম যে এরা সালোক সংশ্লেষণ প্রক্রিয়া নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না, তাই এরা হলো কি পরভোজী। দ্বিতীয় নম্বর হলো চলনে সক্ষম ও পরিবেশে তাৎক্ষণিক সাড়া দেওয়া। যেমন চলনে সক্ষম, এই যে আমরা চলছি, এই যে হাঁটা চলা করছে, সামনে যাচ্ছি, এদিকে হেলে যাচ্ছি, তোমরাও এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছ, তাহলে এটা কি চলনে সক্ষম। আর পরিবেশের যে কোনো একটা উত্তেজনা, কোনো কাজ সৃষ্টি হলে বা যে কোনো বিষয় দেখা হলে সেটা কি তাৎক্ষণিকভাবে সেটা সম্পর্কে কি হয়, সাড়া দেওয়া হয়। তাহলে এটা হলো কি চলনে সক্ষম ও পরিবেশে তাৎক্ষণিক সাড়া দেওয়া। স্থায়ী ও সুনির্দিষ্ট দেহের গঠন। তাহলে দেখো যে একটা মানুষ, তার দৈহিক গঠন আলাদা। একটা মানুষ যতই লম্বা হোক, ছোট হোক, মোটা হোক, কিন্তু তার যে একটা সুন্দর মাথা আছে, চোখ আছে, কান আছে, নাক আছে, মুখ আছে, চোখ আছে, সবগুলা মিলিয়ে কিন্তু কি একটা সুন্দর দৈহিক গঠন। তাহলে দেখো যে একটা মনে করো ছাগল, সেটারও কিন্তু চোখ আছে, নাক আছে, মুখ আছে, কান আছে। হ্যাঁ, তাহলে মানুষেরও অগ্রপদ আছে, পশ্চাৎপদ আছে, এবং ছাগলেরও আছে কি অগ্রপদ, পশ্চাৎপদ। তাই বলে ছাগলকে তো আর মানুষ বলা যায় না, এবং মানুষকেও ছাগল বলা যায় না। এই জন্য প্রত্যেকটা প্রাণীর একটা সুনির্দিষ্ট দেহ গঠন আছে, অর্থাৎ দৈহিক গঠন আছে, অর্থাৎ এর একটা অবয়ব আছে। তারপরে হচ্ছে কি যে স্নায়ুকোষ ও পেশিকোষের উদ্দীপনা ও চলনে সাহায্য করা। হ্যাঁ, যে স্নায়ুকোষ, এই যে স্নায়ুকোষের মাধ্যমে কি হয় যে পরিবেশে, যে মনে করো যে একটা মশায় কামড় দিয়েছে, তাহলে এই যে কামড় দিয়েছে, এই উদ্দীপনাটা কোথায়, সংবেদী কোষের মাধ্যমে সেটা কোথায়, ব্রেনে পৌঁছাচ্ছে, মস্তিষ্কে। মস্তিষ্ক তখন নির্দেশ দিচ্ছে, অর্থাৎ তৃষ্টিয় স্নায়ুকে, তখন সে বলছে মশাটা মারো, তখন আমি কি মশাটা মারছি, এই যে একটা উদ্দীপনা। তারপরে হচ্ছে চলনে সাহায্য করা, সেটা তো বললামই যে পেশিকোষ আছে আমাদের, এই যে পেশিকোষগুলা চামড়ার নিচে আছে যে পেশি, এগুলা কি কঙ্কালের সাথে সংযোজিত, অর্থাৎ আমরা হাঁটলে পেশি এবং কঙ্কাল একসাথেই যায়। আমরা যদি ধরো বাঁকা হই, তাও পেশি আর কঙ্কাল একসাথেই যায়। তাহলে এই যে চলনে সাহায্য করছে পেশিকোষ। তারপরে হচ্ছে যৌন প্রজননের মাধ্যমে বংশ বিস্তার করা। অধিকাংশ প্রাণী যৌন প্রজননের মাধ্যমে বংশ বিস্তার করে থাকে। তারপরে দেখো জন্ম, বৃদ্ধি, প্রজনন ও মৃত্যুর মাধ্যমে জীবন চক্র সম্পন্ন করা হয়। ছোট্ট যখন বাচ্চা হয় তখন সেখান থেকে সে কি হয়, বড় হয়, তারপরে তার মানে একটা জীবন শুরু হয়, তারপরে মনে করো যে শেষে এসে মৃত্যু, বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয়, অনেকের অস্বাভাবিক মৃত্যু হয়ে থাকে। তাহলে এই যে এই চারটা জীবন চক্রের মাধ্যমে তাদের কি হয়, জীবন চক্র, অর্থাৎ এই চারটা ধাপের মাধ্যমে তাদের উচ্চ শ্রেণীর প্রাণীদের জীবন চক্র সম্পন্ন হয়। তারপরে বিভিন্ন পরিবেশে বাস করা, যেমন মনে করো যে স্থলে বাস করে কিছু প্রাণী, তারপরে জলে বাস করে কিছু প্রাণী, তারপর মনে করো যে আকাশে উড়ে বেড়াচ্ছে কিছু প্রাণী। তাহলে দেখো যে বিভিন্ন পরিবেশে এই প্রাণীগুলা বসবাস করছে, তার কারণ তাদের দৈহিক গঠনও ঠিক সেইভাবেই তৈরি করা হয়েছে এবং সেইভাবেই তারা অভিযোজিত। এই জন্য বলা হয়েছে কি যে বিভিন্ন পরিবেশে তারা বাস করে। মরু অঞ্চলে বাস করে, মেরু অঞ্চলে বাস করে, গ্রীষ্ম প্রধান অঞ্চলে বাস করে, শীত প্রধান অঞ্চলে বাস করে। তাহলে এক একটা প্রাণীর কি সেইখানেই সে অভিযোজিত। তারপরে হচ্ছে কি প্লাস্টিড নেই, অর্থাৎ প্লাস্টিক কি থাকে, ক্লোরোপ্লাস্ট আছে। ক্লোরোপ্লাস্ট না থাকার কারণে কি হয় যে এই প্রাণী নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না। এটা আগেই বুঝিয়ে দিয়েছি, আমি আবারও বলছি যে এরা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না। তারপরে হচ্ছে কোষ প্রাচীর নেই। আর কোষ ঝিল্লি প্রোটিন ও লিপিড দ্বারা গঠিত। এটা তোমরা জানো যে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের প্রধান পার্থক্যই হচ্ছে উদ্ভিদ কোষে কোষ প্রাচীর নেই, আর উদ্ভিদ কোষে কোষ প্রাচীর আছে, আর প্রাণী কোষে কোষ প্রাচীর নেই। তারপর উদ্ভিদ কোষে প্লাস্টিড আছে, প্রাণী কোষে প্লাস্টিড নেই। তাহলে উদ্ভিদ কোষে প্লাস্টিড থাকার কারণে উদ্ভিদ কোষ নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই প্রাণীর এই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে কিছুটা ধারণা পেলে। তাহলে দেখো যে প্রাণী কি, প্রাণী বিজ্ঞান কাকে বলে, প্রাণীর কিছু অনন্য বৈশিষ্ট্য, এটা সম্পর্কে তোমরা কিছুটা হলেও ধারণা পেলে। তোমরা আগে থেকে জানো, তারপরেও তোমাদেরকে আরেকটু জানিয়ে দিলাম। তাহলে এবার আসছে আমাদের আলোচ্য বিষয়, যেটা তোমাদের পড়াবো আমি বইয়ের সিলেবাসের।
দেখো সিলেবাসে তোমাদের 12টা চ্যাপ্টার আছে। প্রথম 6টা চ্যাপ্টার প্রথম বর্ষে পড়ানো হবে, আর দ্বিতীয় 6টা চ্যাপ্টার দ্বিতীয় বর্ষে পড়ানো হবে। কিন্তু তার মধ্যে 2টা চ্যাপ্টার থেকে তোমাদের সাধারণত ছিকিউ প্রশ্ন করা হয় না, কিন্তু অন্যান্য কলেজে সেগুলো প্রশ্ন করা হয়। তো তোমাদের প্রশ্ন সম্পর্কে কোনো সমস্যা নেই, আমি সব বুঝিয়ে দেবো। চ্যাপ্টারটা যখন পড়া শেষ হয়ে যাবে তখন তোমাদের কিভাবে সৃজনশীল প্রশ্ন হবে সব ধারাগুলা ধাপে ধাপে বুঝিয়ে দেবো। বিভিন্নতা ও শ্রেণী বিন্যাস। দেখো প্রাণীর বিভিন্নতা ও শ্রেণী বিন্যাস। তাহলে দেখো অ্যানিম্যাল ডাইভার্সিটি অ্যান্ড ক্লাসিফিকেশন। তাহলে প্রাণীর বিভিন্নতা, তাহলে এখন আমাদের জানার দরকার যে প্রাণীর বিভিন্নতা বা প্রাণী বৈচিত্র্য কি। তাহলে এখন আমরা একটু দেখে নিই যে প্রাণী বৈচিত্র্য কি। তাহলে দেখো যে পৃথিবীর সমস্ত জলচর, স্থলচর ও খেচর যে প্রাণীগুলো আছে তাদের মধ্যে জিনগত, প্রজাতিগত ও বাস্তুতান্ত্রিক যে বৈচিত্র্য বা পার্থক্য লক্ষ্য করা যায় বা দেখা যায় সেটাই হচ্ছে কি প্রাণীর বিভিন্নতা বা প্রাণী বৈচিত্র্য বা অ্যানিম্যাল ডাইভার্সিটি। বোঝা গেল যে পৃথিবীর সমস্ত জলচর মানে যে সকল প্রাণীগুলা জলে থাকে বাস করে, তারপরে যে সকল প্রাণীগুলা কোথায় এই যে স্থলে বসবাস করে, আর যে সকল প্রাণীগুলা আকাশে উড়ে বেড়ায়, তাহলে এদের কি কি বৈশিষ্ট্য থাকবে, পার্থক্য থাকবে বা বৈচিত্র্যতা থাকবে, সেটা হলো জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য আর বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। এই 3টা বৈচিত্র্য এই প্রাণীর বিভিন্নতার মধ্যে তোমাদের দেখানো হয়েছে, অর্থাৎ এগুলো আমি ব্যাখ্যা করে সব বুঝিয়ে দিচ্ছি। 1 নম্বর হলো যে জিনগত বৈচিত্র্য। অর্থাৎ জেনেটিক ডাইভার্সিটি, জেনেটিক ডাইভার্সিটি। 2 নম্বর হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য। প্রজাতিগত বৈচিত্র্য সেটা হলো স্পেসিস ডাইভার্সিটি, স্পেসিস ডাইভার্সিটি। তারপরে 3 নম্বর হচ্ছে বাস্তুতান্ত্রিক দেখো যে প্রাণীর বিভিন্নতা হচ্ছে 3 ধরনের, জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য আর বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। তাহলে দেখো আমরা যে দেখেছি যে যে প্রাণীর খাদ্য, তারপরে বসতি, তারপর তাদের প্রজনন, তাদের দৈহিক গঠন, তাদের অভিযোজন, সব কিছুর উপর ভিত্তি করে এই 3টা ভাগে ভাগ করা হয়েছে। তাহলে দেখো যে তোমরা অ্যানিম্যাল প্ল্যান্টে অথবা ডিসকভারি চ্যানেলে অনেক প্রাণী দেখেছো। দেখো যে সমুদ্রের মধ্যে কিভাবে ছোট প্রাণী, বড় প্রাণী সব তারা বাস করছে। বড় বড় যেমন হাঙ্গর, তিমি, ডলফিন এগুলো কিভাবে আছে সমুদ্রের মধ্যে। আবার দেখো স্থলের উপরে কিছু প্রাণী আছে যেগুলো খুব আস্তে আস্তে যাচ্ছে, কিছু প্রাণী আছে যেগুলা খুব দ্রুত দৌড়ায়, আবার কিছু প্রাণী আছে মধ্যম ভাবে চলাফেরা করে, আবার কিছু প্রাণী আছে যেগুলা কি আকাশে উড়ে বেড়াচ্ছে।
আবার কিছু প্রাণী আছে, যেমন দেখো বানর, হনুমান, এগুলা কি করে? এগুলো এক গাছ থেকে আরেক গাছে দোল খায়, ছুটে ছুটে বেড়ায়। এই যে কাঠবিড়ালি আছে, এক গাছ থেকে আরেক গাছে লাফিয়ে লাফিয়ে বেড়ায়, তাই না? পাখিগুলো এক গাছ থেকে আরেক গাছে চলে চলে বেড়ায়। তাহলে এগুলো তোমরা সব দেখেছো যে প্রাণীদের এই বৈচিত্র্যতা। তাই এগুলো তোমাদের আমি আর দেখানোর প্রয়োজন মনে করলাম না। তাহলে দেখো যে এবার আমরা আসি জিনগত বৈচিত্র্য। তাহলে জিনগত বৈচিত্র্যটা কি সেটা আমাদের আগে জানার দরকার, তাই না? যে জিন কি? তাহলে একটা ধরো আমরা সাধারণত বলে থাকি কি, যে ওই মেয়েটা হয়েছে দেখতে বাবার মতো, তার চুলগুলা হয়েছে মায়ের মতো, গায়ের রংটা হয়েছে কি বাবার মতো, বা ওই ছেলেটা দেখতে হয়েছে মায়ের মতো, এটাই সাধারণত হয়ে থাকে। তাহলে দেখো যে এই যে বৈশিষ্ট্যগুলা যে বহন করে সেটাই হচ্ছে কি জিন। তাহলে এই জিনের যে বিন্যাস, এর জন্য তোমার হয়ে থাকে বৈচিত্র্যতা। তাহলে দেখো যে একই প্রজাতির মধ্যে যে বৈচিত্র্যতা দেখা যায়, যে পার্থক্য দেখা যায়, অর্থাৎ একই প্রজাতির মধ্যে, সেটাকেই বলা হচ্ছে কি তোমার জিনগত বৈচিত্র্য। যেমন ধরো আমরা সারা পৃথিবীর মানুষ হচ্ছে কি হোমোসেপিয়েন্সের অন্তর্ভুক্ত, এটা আমরা সবাই জানি। কিন্তু দেখো যে এই হোমোসেপিয়েন্স মানুষ, দেখো যে আফ্রিকাতে সেটা হচ্ছে কেমন কৃষ্ণাঙ্গ, আর যেটা অস্ট্রেলিয়ায় তারা হচ্ছে কেমন শ্বেতাঙ্গ। তাহলে দেখো যে এই কৃষ্ণাঙ্গ এবং শ্বেতাঙ্গ, তাহলে মানুষের মধ্যে কত পার্থক্য। তাহলে মানুষের এই যে বিভিন্ন জাত, এটাকে বলা হয় কি রেস। আর যেমন ধান, গম, আলু, এই যে এদের যে জাত ভেরিয়েশন অর্থাৎ প্রকরণ। যেমন মনে করো পৃথিবীতে প্রায় 10,000 প্রজাতির ধান আছে, কিন্তু বাংলাদেশে আছে 4,000 প্রজাতির ধান। তাহলে প্রত্যেকটা ধানই হচ্ছে কি অরাইজা স্যাটিভার অন্তর্ভুক্ত। তাহলে তাহলে বিভিন্ন ধরনের ধান আছে, আউশ, আমন, বোরো, ইরি, এই যে লাল স্বর্ণা, মিনিকেটস, বাসমতি, কত ধরনের ধান, এগুলা কি ভ্যারাইটি অর্থাৎ প্রকরণ। তাহলে এগুলো সব হচ্ছে কেন জিনের কারণে। তাহলে এই যে পরিবর্তনটা হচ্ছে, তাহলে এই পরিবর্তনটা হওয়ার পেছনে কারণ হচ্ছে কি মিউটেশন হয়, ক্রসিং হয়ে এর বৈচিত্র্যতা আনে। তাহলে যত বৈচিত্র্য বিশিষ্ট অর্থাৎ প্রাণী তৈরি হবে বা উদ্ভিদ তৈরি হবে, সেইগুলা তাদের পরিবেশের সাথে মানে সক্ষমতা তাদের বৃদ্ধি পাবে বেশি। পরিবেশের সাথে সংগ্রাম করে তারা টিকে থাকার ক্ষমতাও তাদের বেশি। তাহলে দেখো যে একই প্রজাতির মধ্যে যে এই যে পার্থক্য, সেটাকে বলা হয় অন্তঃপ্রজাতিক বৈচিত্র্য। তাহলে একই প্রজাতির মধ্যে, যেমন একটা মানুষ লম্বা হলো, একটা মানুষ খাটো হলো, তাহলে এই যে পার্থক্য, তাই না? তাহলে দেখো কৃষ্ণাঙ্গরা এক ধরনের, শ্বেতাঙ্গরা আরেক ধরনের। তাহলে এই যে পার্থক্য, তাহলে তাহলে একই প্রজাতির মধ্যে পার্থক্য হচ্ছে, তাহলে একই প্রজাতির মধ্যে পার্থক্য, এই বৈচিত্র্যটাকে বলা হচ্ছে অন্তঃপ্রজাতিক বৈচিত্র্য। হ্যাঁ, তাহলে দেখো যে প্রজাতির বৈচিত্র্য অর্থাৎ ইন্ট্রা স্পেসিফিক ডাইভার্সিটি, অর্থাৎ ইন্ট্রা স্পেসিফিক ডাইভার্সিটি। তাহলে এই যে একই প্রজাতির মধ্যে যে বৈচিত্র্য বা পার্থক্য দেখা যায়, সেটাকে বলা হয় কি ইন্ট্রা স্পেসিফিক ডাইভার্সিটি অর্থাৎ অন্তঃপ্রজাতিক বৈচিত্র্য। তাহলে শিক্ষার্থীরা বুঝলে যে জিনগত বৈচিত্র্যটা কি এবং কেন হয়, কিভাবে হয়। তাহলে অন্তঃপ্রজাতিক। আর যদি প্রজাতির সাথে প্রজাতির পার্থক্য থাকে, সেটাকে বলা হয় আন্তঃপ্রজাতিক বৈচিত্র্য অর্থাৎ ইন্টার স্পেসিফিক ডাইভার্সিটি। প্রজাতিক বৈচিত্র্য অর্থাৎ ইন্টার স্পেসিফিক ডাইভার্সিটি। তাহলে দেখো একই প্রজাতির মধ্যে যে পার্থক্য বা বৈচিত্র্য লক্ষ্য করা যায়, সেটাকে বলা হয় অন্তঃপ্রজাতিক বৈচিত্র্য
বা ইন্ট্রা স্পেসিফিক ডাইভার্সিটি। আর প্রজাতির সাথে প্রজাতির যে বৈশিষ্ট্য সেটাকে বলা হচ্ছে আন্তঃপ্রজাতিক ডাইভার্সিটি, অর্থাৎ আন্তঃপ্রজাতিক বৈচিত্র্য বা ইন্টার স্পেসিফিক ডাইভার্সিটি। তাহলে এখন দেখো যে জিনগত বৈচিত্র্য খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পারলে। এবার আসছে প্রজাতিগত বৈচিত্র্য। দেখো প্রজাতিগত বৈচিত্র্য যেমন বাঘ আর সিংহ। তাহলে বাঘ দেখো একই, এদের গণ কিন্তু দুইটারই এক, অর্থাৎ প্যান্থেরা। আর লিও হচ্ছে প্রজাতি আলাদা। বাঘ হচ্ছে প্যান্থেরা টাইগ্রিস আর সিংহ হচ্ছে লিও। তাহলে এই যে প্রজাতির সাথে পার্থক্য, কিন্তু অর্থাৎ স্পেসিসের পার্থক্য যেটা, কিন্তু গণ এদের এক। তাহলে দুটো হচ্ছে কি দুই প্রজাতির। তাহলে এই যে পার্থক্যটা এটাকেই বলা হচ্ছে কি প্রজাতিগত বৈচিত্র্য, অর্থাৎ ইন্টার স্পেসিফিক ডাইভার্সিটি। তাহলে দেখো যে পৃথিবীর বিভিন্ন দেশে, অর্থাৎ যেসব অঞ্চলে বেশি পুষ্টি উপাদান আছে এবং জলবায়ুগত উপাদান সুন্দর, অর্থাৎ আবহাওয়া সুন্দর, সেই সব এলাকায় অর্থাৎ প্রজাতির বিভিন্ন ধরনের বৈচিত্র্যমণ্ডিত প্রজাতি সেখানে পাওয়া যায়। অর্থাৎ এই যে যে এলাকায় বেশি অর্থাৎ প্রাণী পাওয়া যায় বা বেশি বৈচিত্র্য সম্পন্ন প্রাণী পাওয়া যায় বা বেশি বৈচিত্র্য সম্পন্ন প্রাণীর সমাহার দেখা যায়, সেটাকেই বলা হয় কি হটস্পট। তাহলে বুঝতে পারলে যে হটস্পট কি। তাহলে যে সকল এলাকায় প্রাণী বৈচিত্র্যের সমাহার বেশি সেটাকেই বলা হচ্ছে কি হটস্পট। এবং প্রজাতির মধ্যে যে বৈচিত্র্য দেখা যায় সেটাকেই বলা হচ্ছে কি প্রজাতিগত বৈচিত্র্য। আর প্রজাতিগত বৈচিত্র্য দেখো প্রাণীর সমাহার সেই সব অঞ্চলে বেশি থাকে যেসব অঞ্চলে পুষ্টি উপাদান বেশি থাকে এবং জলবায়ুগত অর্থাৎ আবহাওয়া সুন্দর থাকে। তাহলে সেই এলাকার প্রাণীকেই বলা হচ্ছে কি তোমার হটস্পট। এবার আসছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, ইকোসিস্টেম ডাইভার্সিটি। বাস্তুতন্ত্র বলতে কি বোঝায়? যে একটা পরিবেশ, পরিবেশ আছে উদ্ভিদ প্রাণী, তারপরে মনে করো যে ভাইরাস ব্যাকটেরিয়া ক্ষুদ্র ক্ষুদ্র জীব, হ্যাঁ, সেই যে আবহাওয়ার সাথে বাইরের যে ভৌত পরিবেশের সাথে তারা যে নিজে খাপ খাইয়ে নেয়, নিয়ে একত্রে বসবাস করে, সেটাই হচ্ছে কি বাস্তুতান্ত্রিক পরিবেশ। তাহলে এক একটা এলাকায়, যেমন এখানে বায়োমের কথা উল্লেখ করা হয়েছে, যে বায়োম কি, যেখানে একই ধরনের জলবায়ু, একই ধরনের মাটি এবং একই ধরনের বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ ও প্রাণীর যে একটা বৃহৎ ও পৃথকযোগ্য যে একটা বসবাস বা ইকোসিস্টেম, সেটাকেই বলা হচ্ছে কি বায়োম। তাহলে মনে করো যে বায়োম, পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বায়োম আছে, যেমন তৃণভূমি বায়োম, বনভূমি বায়োম, মরুভূমি বায়োম। তাহলে দেখো যে মরু অঞ্চলে এক ধরনের বা মেরু অঞ্চলে আরেক ধরনের। যেমন এখানে একটা ভাল্লুকের কথা বলা হয়েছে, যে মেরু অঞ্চলের ভাল্লুক হচ্ছে কি সাদা, তখন সেখানে শীত বেশি। আবার বনভূমিতে অর্থাৎ বনের যে ভাল্লুক আছে সেটা হলো কি কালো। তাহলে এই যে আবহাওয়ার পার্থক্য, হ্যাঁ, তাহলে এটাই হচ্ছে কি পার্থক্য। তাহলে দেখো যে সমুদ্রের, অর্থাৎ এখানে আরো একটু কিছু বলা হয়েছে, যেমন বলতে পারি যেটা অভিযোজন। তাহলে এক একটা উদ্ভিদ এবং প্রাণী, অর্থাৎ প্রাণী কি অভিযোজিত এক এক জায়গায়। তাহলে যেখানে যেমন মনে করো মরুভূমি অঞ্চলে ক্যাকটাস জাতীয় উদ্ভিদ বেশি জন্মে, তাই না, সেখানে আবহাওয়া মনে করো মানে প্রখর, সেখানে সূর্যালোক খুব বেশি থাকে, পানি কম থাকে, তাহলে এইখানেই তারা সহনীয়। তাহলে এই সহনীয় পরিবেশে ওইসব উদ্ভিদ গুলা জন্মে এবং প্রাণীগুলাও সেখানে জন্মে থাকে, কিছু কিছু প্রাণীও সেখানে থাকে। তাহলে দেখো যে প্রাণীতে যেমন মাছ পানিতে থাকে, তাহলে মাছ কি ডাঙায় নিয়ে আসলে সে বাঁচতে পারবে? নিশ্চয়ই বাঁচতে পারবে না, তখন তার শরীর পানির মধ্যে অভিযোজিত এবং সে সেখান থেকেই তার শ্বসন, পানি থেকে সে কি অক্সিজেন গ্রহণ করে। কিন্তু মানুষ কিংবা অন্যান্য পশু পাখিকে কি পানির মধ্যে দেওয়া যাবে? তা কিন্তু যাবে না। তাহলে এই যে এক একটা পরিবেশে এই যে একক, তাহলে এই এককটাকেই বলা হচ্ছে কি বায়োম। সে নির্দিষ্ট জায়গায় অভিযোজিত, নির্দিষ্ট এলাকায়।
তাহলে সেখানে জলবায়ু, মাটি, পানি, আবহাওয়া সে একটা সম্পূর্ণ অন্য এলাকা থেকে পৃথক, মানে সম্পূর্ণই আলাদা। তাহলে ওই সম্পর্কে যদি আমাদের জ্ঞান থাকে তাহলে আমরা নিশ্চয় বলে দিতে পারবো যে এই প্রাণীটা কি ওই অঞ্চলে। যেমন ধরো মনে করো যে এক একটা কলেজের মনোগ্রাম এক এক রকম, যেমন আমাদের শহীদুদ্দিন ডিগ্রি কলেজের মনোগ্রাম একরকম, সরকারি কলেজের মনোগ্রাম একরকম, মহিলা কলেজের মনোগ্রাম আরেক রকম। তাহলে তুমি যদি তিনটা মনোগ্রাম সম্পর্কে তোমার ধারণা থাকে বা তুমি দেখে থাকো তাহলে তুমি বলে দিতে পারবে যে হ্যাঁ এটা হচ্ছে শহীদুদ্দিন ডিগ্রি কলেজ, এটা হচ্ছে মেহেরপুর হচ্ছে সরকারি কলেজ, ওটা হলো মেহেরপুর মহিলা কলেজ। তাহলে দেখো এই যে মনোগ্রাম, তাহলে এক একটা একক, হ্যাঁ, তাহলে এটা দেখেই বোঝা যাবে। তাহলে এই যে বাস্তুতান্ত্রিক অর্থাৎ পরিবেশের সাথে এক একটা এলাকায় এক এক ধরনের জীব বসবাস করে। তাহলে এর আগেই আমি বললাম তাহলে যে এলাকায় জীবের সমাহার বেশি, প্রাণীর সমাহার বেশি, সেটা হচ্ছে কি হটস্পট। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আমি প্রাণীর বিভিন্নতা সম্পর্কে, যে প্রাণীর বিভিন্নতা কি, প্রাণী বিজ্ঞান প্রথম থেকে বলি যে প্রাণী বিজ্ঞান কি, তারপরে প্রাণী কি, প্রাণীর অনন্য বৈশিষ্ট্যগুলা, তারপরে প্রাণীর বিভিন্নতায় জিনগত বৈচিত্র্য, জেনেটিক ডাইভার্সিটি, প্রজাতিগত বৈচিত্র্য, স্পেসিস ডাইভার্সিটি এবং বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, ইকোসিস্টেম ডাইভার্সিটি, এগুলো সম্পর্কে মোটামুটি তোমাদের একটা ধারণা দিতে পারলাম। নিশ্চয় তোমরা খুব সুন্দরভাবে বুঝেছো, আমি সুন্দরভাবে সহজভাবে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। হ্যাঁ, তখন এই প্রাণী বিজ্ঞানকে তোমরা নিজেরা নিজের সাথে আত্মস্থ করে নেবে, তবেই জিনিসটা তোমাদের কাছে খুব সুন্দর এবং সহজ হয়ে উঠবে। তাহলে এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ, তোমরা ভালো থাকো, আমার জন্য দোয়া করো।